হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আসসালামু আলাইকুম। গত আমার চ্যানেল আধার আলোতে স্বাগত। গত 5 আগস্ট থেকে আমাদের দেশে যে একটা রেভলিউশন চলে আসছে, যে স্টুডেন্ট মুভমেন্ট, সেটা নিয়ে তো আমরা সবাই অবগত আছি। কিন্তু যে জিনিসটা আমাকে বেশি চিন্তা করতে বাধ্য করলো, সেটা হলো যে এইটার পিছনে কে ছিল। যে স্টুডেন্ট মুভমেন্ট, সবাই যেটা গণমাধ্যমে যেটা দেখতেছে বা গণমাধ্যমের পত্রপত্রিকায় যেটা দেখতেছে, ওইটা তো আছেই। স্টুডেন্টদের প্রচেষ্টার ফলেই এই জিনিসটা সম্ভব হলো। কিন্তু আমি যেটা আমার কনসার্ন হলো, যে জিনিসটা কেউ বুঝছে না, এই স্টুডেন্ট মুভমেন্ট নিয়ে আগেও তো প্রোটেস্ট হয়েছে। আগে এই জিনিসটা এত হাইলাইট হয়নি কেন? এখন কেন হাইলাইট হয়েছে হঠাৎ করে? এখন কেন এটাকে এত মিডিয়া হাইলাইট দিয়ে প্রচার করে স্টুডেন্টরা কিভাবে একটা হুজুম বলে, যেটা যে একদম সমবায় হয়ে একটা সরকারকে, আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে উৎখাত করলো। ইংরেজি টার্মসে যেটাকে বলে রিজিম চেঞ্জ। শেখ হাসিনার যে রিজিমটা আছে সেটাকে উপড়ায় ফেলে দিল। এখন এই জিনিসগুলো দেখার পরে আমার মনের মধ্যে কিছু একটা ডাউটস আসছে। আমি জানি না কার মনে, আপনাদের মনে, আমাদের দর্শকদের মনে আসছে কি না। এই স্টুডেন্টদের কে ব্যাকআপ দিছে, স্টুডেন্টকে ফান্ড কে করছে, এই পুরো মুভমেন্টের পিছনে কারা ছিল? হঠাৎ করে শেখ হাসিনার রিজিমকে কাদের চেঞ্জ করার দরকার পড়লো? 15 বছর ধরে তো শেখ হাসিনাই দেশটা, খারাপ তো অবশ্যই চালাইছে, কিন্তু ছিল তো। এই স্টুডেন্ট মুভমেন্ট, বর্তমান স্টুডেন্ট মুভমেন্টকে এত হাইলাইট করলো, তাহলে এর আগে যে স্টুডেন্ট মুভমেন্টগুলো হলো, কোটা নিয়েই হলো, ওগুলোকে হাইলাইট করা হইলো না কেন? এই জিনিসগুলো আমাকে অনেকখানি ভাবাইছে। আপনাদেরকে ভাবাইছে কিনা আমাকে কমেন্টে জানাবেন। তো এখন আমি যেটা এই রিসার্চ করে যেটা বললাম, যে ডক্টর ইউনূসের বাংলাদেশে আসা হঠাৎ করে, এবং ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়া, এবং এই যে স্টুডেন্ট মুভমেন্ট এতটা হাইলাইট পাওয়া, এটা আগে থেকে প্ল্যান করা ছিল। যেটা হয়তো আমরা তো, আমাদের একটা দোষ বা গুণ, যেটাই বলেন আপনারা বা আমরা যেটাই বলি, যে আমরা টিভিতে যা দেখি বা আমরা চোখের সামনে যা দেখি সেটাই আমরা বিশ্বাস করি। কিন্তু পর্দার পিছনে যে গেম খেলা অন্য, এই জিনিসটা কিন্তু বোঝাটা বড়ই মানে একটা দুষ্কর। কারণ মানুষ তো এখনকার যে জেনারেশন, পড়াশোনা তো যেটা কলেজ ইউনিভার্সিটির পড়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়া, সেটা তো পড়ি, কিন্তু আসল যে পড়া, এগুলোতে আমাদের এখন ইয়াং জেনারেশনের লক্ষ্যই হইল একটা ডিগ্রি পাওয়া, একটা ডিগ্রি পেয়ে চাকরি করা, নাহলে একটা ব্যবসা করা, আর না হলে দেশের সুবিধা না করতে পারলে বিদেশে চলে যাওয়া, ওখানে যেয়ে নিজের ক্যারিয়ারটা করা, ওখানে যেয়ে আবার গ্রিন কার্ড বা কি বলে এটাকে, পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে একটু যুদ্ধ করা, পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া, ওখানে জব পাওয়া, সেটেল হওয়া, এগুলোতেই আমাদের অর্ধেক লাইফ চলে যায়। তার ফলে আমরা বুঝতে পারি না
যে আসল গেমগুলো কে খেলে, কার হাতে চাবিকাঠি, যে আমাদের দেশে যে মুভমেন্টটা চলবে, এই মুভমেন্টের সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই স্টুডেন্টরা হঠাৎ করে এক হয়ে এই মানে এক হয়ে এই মুভমেন্টটা তৈরি করলো। এদের পিছনে এই যে যারা প্রধান ছিল এই আপনার এই মুভমেন্টের যারা প্রধান, যে স্টুডেন্টরা প্রধান, যারা আজকে ইন্টারিম গভর্নমেন্টের ভিতরেও দুজন অ্যাজ এ মিনিস্টার, আইসিটি মিনিস্টার এবং স্পোর্টস মিনিস্টার হিসেবে যারা যোগদান করলো তারা ছিল, তাদেরকে কে ফান্ড করলো? Where the money come from? Who funded the movement and how and why? এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের আমাদের সবার জানা উচিত। এডুকেশন পারপাস হলেও কিছু জানা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস আগেও সরকার গঠন করতে চাইছে, হ্যাঁ, তখন গভর্নমেন্টের সাথে তার মন মালিন্য হয়, এই জন্য উনি বলেছিলেন যে উনি আসবেন না, উনি ওনার এই পলিটিক্স বা এই রাজনীতিতে তার কোনো ইন্টারেস্ট নাই এখন। তো হঠাৎ করে ডক্টর ইউনূস কীভাবে রাজি হয়ে গেলেন, চলেও আসলেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হইতে, এগুলো জিনিসগুলো আপনাদের একটু মানে আমাকেও ভাবাচ্ছে। আমি জানি আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ আছে যে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেন। তো আজকের ভিডিওগুলোতেই আমি সেখানে ফোকাস করব যে কারা বেনিফিটেড হবে এটাতে, এবং স্টুডেন্টদের কি কি বেনিফিটেড হলো, কারা হলো, কি আসে বিষয়, এই পুরো গেমটা কি আর কতদিন চলবে, এটা কি যা টিভিতে যা খবরে দেখাচ্ছে তাই না, এটা পিছনে অন্য কোনো কাহিনী আছে। চলেন এই এই যে এই যে গণসমুদ্রে আমরা একটু ইনফরমেশনের গণসমুদ্রে আমরা একটু ডুব দিই আর দেখি আসলে জিনিসটা কি। সাথেই থাকুন, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর দেখি আমি আপনাদের কি সাহায্য করতে পারি এই ভিডিওর মধ্যে। এটা খালি নলেজের পারপাসে তৈরি করা, আর কিছুই না। Some cringe when they hear the term New World Order, despite all of these prominent people using it. What is at stake is more than one small country. It is a big idea, a new world order, where diverse nations are drawn together in common cause to achieve the universal aspirations of mankind. The world that maybe some people dreamt of at that conference back in Bournemouth, when it looked as if maybe history would end, that liberal democracy would triumph, that free market economics would slowly progress, and we'd have a new world order. We are part of a new world order. भारत की भूमिका भी तेजी से बदल रही है। संकट के घेरे में थे और सेकेंड वर्ल्ड वॉर के बाद एक दुनिया में एक नया ऑर्डर, न्यू वर्ल्ड ऑर्डर, उसने आकार लिया। शांति के मार्ग पर चलने के शपथ हुई। इस मंत्र को लेकर के दुनिया के अंदर विचार प्रबल होते गए, यूएन का निर्माण हुआ, इंस्टीट्यूशंस बनी। उस वर्ल्ड वॉर के बाद Walter Isaacson wrote a wonderful book about some of the wise men who helped shape the New World Order following the Second World War, the Second World War, the Second World War, the Second World War. सेकेंड वर्ल्ड वॉर के बाद एक दुनिया में एक नया ऑर्डर, न्यू वर्ल्ड ऑर्डर, उसने आकार लिया।
আপনি কেমন দেখেন যে আজ থেকে 50 বছর পরে, সোশ্যাল 100 বছর পরে সোশ্যাল বিজনেস ওই সংক্ষেপের বিষয়টা হলো যে এইটা সোশ্যাল বিজনেস থেকে কথাটা এসছে, আমরা একটা নতুন বিশ্ব গড়ব, একটা নতুন বিশ্ব গড়ব। এই বিশ্ব শেষ, এই যে সভ্যতার কথা, এই বিশ্ব দিয়ে এটা দিয়ে চলতে পারবে না। আপনি চেষ্টা করতে থাকবেন, বক্তৃতা করতে থাকবেন, এখানে টুকরা করবেন, কিন্তু বাঁচতে পারবেন না, শেষ, ইটস ফিনিশ। এটা 100 বছরের কথা না, 200 বছরের কথা না, এটা কয়েক বছরের কথা, এর মধ্যেই শেষ হয়ে যাবে। সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ডক্টর ইউনূসকে এই টাকা সরকারকে পরিশোধ করতে হবে। কোনো কিছু লক্ষ্য করেছেন? 666 কোটি টাকা, 666 কোটি টাকা হঠাৎ করে এই মুহূর্তে কিনা আমি কোন দিকে ইঙ্গিত করতে চাচ্ছি, আমার কথা বলার বা এই ভিডিওটা রেকর্ড করার আসল উদ্দেশ্যটা কি। এখন আপনারা যদি বাংলাদেশের শিক্ষিত সমাজ যদি না বুঝে, তাহলে বাংলাদেশের মালিক আল্লাহই মালিক বাংলাদেশ। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।